এসআইআর এখন শুরু যেটা করেছিল এসআইআর, আর এখন সেটা থেকে এসআইআর নির্বাচন কমিশন তার অন্য পথে হাঁটছে। শুরুর সময় যে কথাগুলো বলেছিল এখন সে কথাগুলোর বাইরে চলে যাচ্ছে। শুরুর সময় দায়িত্ব নিয়ে যেগুলো বলেছিল এখন তারা অনেক উল্টো করে দিচ্ছে। তাই আপনাদের বলবো, তখনও বলেছি আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে এই যে সমস্যা তৈরি করছে এটা সমাধান হবে না। আমরা দেশের নাগরিক, আমাদের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা আমাদের ভোটাধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসব। কারো অভিশাপে, কারো আশীর্বাদে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে পারবে না, বা অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার সাহস যদি দেখায়, আইনের মাধ্যমে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝে নেব, আমরা ছেড়ে কথা বলবো না। আপনাদের জানিয়ে রাখি, যাদের ম্যাপিং হয়ে গিয়েছে অলরেডি তাদেরকে আবার টাকা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফাই হয়ে আপলোড হয়ে গেল, আবার তাদেরকে ডাকা হচ্ছে। হয়রানি করা ছাড়া আর কিছু নয়, শুধুমাত্র হয়রানি করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে বিজেপি আর ইসিআই মিলে পশ্চিম বাংলার মানুষকে নাজেহাল করার চেষ্টা করছে। তাই বিজেপিকে আগামী নির্বাচনে আমরা জবাব দেব আমাদেরকে এই নাজেহাল করার জন্য। আর এই নাজেহাল করার সুযোগ পাচ্ছে মমতা ব্যানার্জির দলের জন্য, পশ্চিম বাংলা সরকারের জন্য। মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল দ্রুততার সাথে এসআইআর করার জন্য। তাহলে খালটা কেটে কুমিরটা কে নিয়ে এসেছে? মমতা ব্যানার্জি। প্রায় 300 কোটির উপরে টাকা বরাদ্দ করা হয়েছে এসআইআর করার জন্য, মমতা ব্যানার্জি দিয়েছে। এখন সাপ খাল কেটে কুমির ডেকে সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, এখন এই এসআইআর এর নামে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এসআইআর এর নামে যেভাবে আপনাকে আমাকে হয়রানি করা হচ্ছে, এটাকে আটকাবার জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে। ইমিডিয়েট আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চায় এসআইআরটাকে বন্ধ করতে হবে, এই হয়রানিকে বন্ধ করতে হবে, তাহলে মমতা ব্যানার্জির কাজ হবে অবিলম্বে অল পার্টি মিটিং ডাকা হোক, সমস্ত দলের রাজনীতির নেতাদেরকে নিয়ে বসা হোক, যে পশ্চিম বাংলার নাগরিককে ইসিআই এভাবে হয়রানি করতে পারে না। এর বিরুদ্ধে পশ্চিম বাংলার যত রাজনৈতিক দল আছে তাদেরকে ডেকে বসুক, রেজুলেশন হোক, আলোচনা হোক, যে প্রকৃত যারা ভোটার তাদেরকে এইভাবে আটকানো যায় না, তাদেরকে এইভাবে হয়রানি করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জি এই কাজটা করছে না। মমতা ব্যানার্জির উচিত ছিল ইমিডিয়েট বিধানসভা ডেকে একটা রেজুলেশন পাস করা হোক, যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেভাবে বাংলার নাগরিকদেরকে, বাংলার ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির প্রতিবাদে একটা রেজুলেশন নিয়ে হবে, নিন্দা প্রস্তাব পাস করানো হবে, নিন্দা প্রস্তাব পাস করিয়ে এটা সুপ্রিম কোর্টে মামলাতে ট্যাগ করা হবে। এই কাজটা কিন্তু মমতা ব্যানার্জি করছে না। এটা আপনাদের ভাবতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, তলে তলে বিজেপির সাথে মিশে বাংলার মানুষকে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহযোগিতা যিনি করে দিচ্ছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই 2026 ইলেকশন আসছে, আমাদেরকে যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে এর জবাব যেমন আমরা তৃণমূলের বিরুদ্ধে দেব, আর হয়রানির মূল হোতা বিজেপির বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ হয়ে দেব। বলছি, বুঝতে পেরেছেন? দুটো কাজ কি মমতা ব্যানার্জি করতে পারে তো, একটা কি অল পার্টি মিটিং, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে বলো কি হবে, এই সমস্যা তৈরি করছে কিভাবে আটকাতে হবে বলো, বা আমি এইরকম ভাবে আটকাতে চাইছি, তোমরা আমার সাথ দাও।
আমরা সাত তখন দিতে বাধ্য ভাই, দিতে তো বাধ্য। আর একটা দিক কি, বিধানসভায় রেজুলেশন পাস করা, বাংলার নাগরিকদেরকে এইভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, বাংলার নাগরিকদেরকে এইভাবে হয়রানি করছে, আমরা নিন্দা জানাচ্ছি। এটা নিন্দা প্রস্তাব বলে। এটা অসুবিধা আছে কি? এটা প্রস্তাব পাস করাতে পারে তো ভাই, কিন্তু করছে না কেন? কাকে হয়রানি করছে? ম্যাক্সিমাম মুসলমান, তারপরে দলিত আর আদিবাসীদেরকে, পিছিয়ে বর্গের মানুষকে। ওই জন্য কণ্ঠ মানে কি কর্ণপাত করছে না। তাই বসে থাকলে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি আপনার কথাটা কি, আমার কথাটা কি বাবু, আপনাদের পাশে যখন কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন না, একটু বুঝাতে পারছেন না? এমনি ভাই সকাল থেকে না খেয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি। এতক্ষণ কটা বাজে দেখেছেন? মিজাজ এমনি টং হয়ে আছে। কিন্তু চুপ করে বসে থাকলে হবে কি? মমতা ব্যানার্জি কি করছে না করছে দেখলে হবে? আমাদেরকে আমাদের লড়াই লড়ে নিতে হবে। আমি অলরেডি এসআইআর নিয়ে মামলা করে রেখেছি, হয়তো আপনারা অনেকে জানেন না। আপনারা জানেন না, কিন্তু আমরা আপনাদের জন্য আমি মামলা করে রেখে দিয়েছি। সেই উকিলদের সাথে কথা হয়েছে, প্রয়োজনে নতুন মামলা করব। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে নাটক তৈরি করছে, হয় নতুন মামলা করব, না হলে উকিল সাহেবের সাথে কথা হয়েছে, যা যা গ্যাপ আছে, যা যা সমস্যা হচ্ছে সেইগুলো পয়েন্ট করে দিতে পুরাতন মামলাটাতে যুক্ত করে আমি সেটা চালাবো। কিন্তু এখন তো হাই সুপ্রিম কোর্টে স্টে দেয়নি, হেয়ারিং এ যেতে হচ্ছে। যারা হেয়ারিং এ যাচ্ছেন আমি এতটুকুই অনুরোধ করছি, আতঙ্কিত হওয়ার দরকার নাই। এতটুকু মনে রাখবেন, আপনার অধিকার সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আপনি ভারতীয়, আপনি 18 বছরের ঊর্ধ্বে, আপনার ভোটদানের স্বাধীনতা আছে, আপনার নাম কারো কাটার ক্ষমতা নাই। এটুকু মনে করে কাগজটা নিয়ে যাবেন। তবে অনুরোধ একটাই থাকলো কি, সেটা হচ্ছে আপনার যে হিয়ারিং এর জন্য নোটিশ এসেছে, হিয়ারিং এ যখন যাবেন, হিয়ারিং হয়ে যাবার পরে আপনাকে ওখানে স্ট্যাম্প মেরে দেবে। বিনা স্ট্যাম্প মারা অবস্থায় কাগজ কিন্তু নিয়ে আসবেন না, কারণ বিনা স্ট্যাম্প মারা যদি কাগজ চলে আসে, নিয়ে ফিরে আসেন, তাহলে কি বলবে? হিয়ারিং এ আসেই নেই। তাহলে আপনার সাথে সেটা অসুবিধা হয়ে যেতে পারে। এবার কি কি বদমাইশি করছে এগুলো আপনাদের শোনা দরকার। আমি একটু মনে করছি বিজেপি ওই শুভেন্দু অধিকারী বলেছিল না 1.5 কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা এখন খুঁজে পায়নি, এই জন্য অহেতুক আপনি আমি সাধারণ ভোটার আমাদেরকে পেরেশানি করছে, হয়রানি করছে, ব্যস্ত করে রাখছে। ঠিক যেমন নোটবন্দির সময় কি বলেছিল, কালো টাকা উদ্ধার হবে, জঙ্গি আর আসতে পারবে না, ভোটার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাও, হইই করো, হচ্ছিল না? আধার কার্ডের সাথে অমুকের লিঙ্ক করাও, রেশন কার্ডের জন্য ওই করো, শুধু লাইনে দাঁড়াও। এইটাও আবার লাইনে দাঁড় করানোর একটা চক্রান্ত, এটাও এবার লাইনে দাঁড় করানোর একটা চক্রান্ত। কি দেখলাম? বাপের সাথে বেটার 15 বছর বয়সের ডিফারেন্স, ওই জন্য তাকে ডাকা হয়েছে। বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তির নাম নোবেল বিজয়ী অমর্ত্য সেন স্যার, যিনি বোলপুরের, এখন বোলপুরের আছে। অমর্ত্য সেন স্যারকেও শুনলাম নাকি তার পিতা পুত্রের বয়সের নাকি ইলেকশন কমিশনের উপরে নজরে নাকি ডিসব্যালেন্স হচ্ছে, মানে ব্যালেন্স হচ্ছে না, ওই জন্য ডাক করেছে। ওই রকম মহান ব্যক্তিকেও ছাড়ছে না এরা, কোন জায়গায় পৌঁছেছে বুঝতে হবে। তো আপনি 15 বছরের নাকি ডিফারেন্স হলে ডাকা হচ্ছে। আপনারা বলুন, এখানে বয়স্ক লোককে তো ডাক হচ্ছে। দেখুন, কম বয়সী লোকেদের 15 বছরের বয়সে ডিফারেন্সে ডাকেনি, ডাকছে বয়স্ক লোকেদের। আপনারা বলুন, বাল্য বিবাহ রোধ কত সালে পশ্চিম ভারতবর্ষে হয়েছে জানেন? সম্ভবত 2006 সালে, সম্ভবত 2006 সালে, আমার ভুল হতে পারে, কিন্তু আমার সম্ভবত, আমি এখনো সার্চ করি, মানে এটা কিন্তু গবেষণা করিনি। একটা সময় ছিল অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না, 15 বছর 12 বছর 14 বছর ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না। স্বাভাবিকভাবে বিয়ে হলে তার ছেলে হচ্ছে, তাহলে বাপ বেটার বয়সটা কি হচ্ছে? 15 বছর 16 বছর ডিফারেন্সই হবে তো। তাহলে ওরা কি, তাহলে ওই ডিফারেন্সের জন্য ডাকটা হচ্ছে একদিকে। আবার কি বলছে, বাপ বেটার বয়সের ডিফারেন্স 50 বছর, ওই জন্য ডাকা হচ্ছে। মানে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আমরা পেপার পত্রিকায় তো দেখেছি, আমি গুগলে সার্চ করলে পাবেন, ভারতবর্ষের রেকর্ড আছে 70 বছর বয়স বয়স্ক বৃদ্ধা সন্তান প্রসব হয়েছে, আছে তো? 70 বছরের
বয়স্ক সেও সন্তান প্রসব হচ্ছে। বা আমরা এখন এই ধরনের কোনো কেউ গবেষণা করে বলতে পারবে না 50 বছরের ঊর্ধ্বে যারা তারা সন্তান প্রজননের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরকম কি আছে? এরকম নেই তো। বা দেশের আইন হয়নি তো যে 50 বছর যাদের হয়ে যাবে তারা সন্তান নিতে পারবে না, আইন নেই। তাহলে ডাকা মানে আইন বহির্ভূত ডাকছে, ইচ্ছা করে বদমাইশি করে সাধারণ মানুষকে পেরেশান করার জন্য, হয়রানি করার জন্য। আবার কি হয়েছে, আমাদের নেতৃত্ব অজিউল্লাহ আখতারি নাকি ওর নাম, অজিউল্লাহ আখতারি তো ওদের অঞ্চলের নাম কি গো? আচ্ছা, আমাদের আইএসএফ এর নেতৃত্ব, ওরা 4 ভাই বোন, ওর কাছে কাগজ এসেছে ওরা নাকি 6 ভাই বোন। আজকে বললাম খোঁজ নাও আর 2 ভাই বোন কোথা আছে, তোমার সম্পত্তি এবার ভাগ দিতে হবে। ইচ্ছে করে 4 জনকে 6 জন দেখিয়ে ডাকছে, গিয়ে কি হবে 4 জন প্রমাণ হয়ে যাবে, ওর কাগজ দিয়ে বেরিয়ে চলে আসবে। কিন্তু এই পেরেশানি যেতে হচ্ছে, সময় যাচ্ছে, চাপ মাথায় আসছে, কি হবে রে বাবা, কি হবে না হবে, এইটা করছে। এই সময় প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, 100 দিনের কাজ কেন আমরা পাচ্ছি না? ওই প্রশ্ন না করে আপনি কাগজ নিয়ে ছুটাছুটি করছেন। এই সময় প্রশ্ন করা দরকার ছিল মমতাকে, স্কুলের টিচার নাই কেন? এই সময় প্রশ্ন করা দরকার ছিল 84 ওই বাচ্চাগুলো হাই স্কুলের ক্লাস 3 বছর 3 মাস ধরে কেন মিড ডে মিল পাচ্ছে না? এর পরিবর্তে আমাকে কি বলতে হচ্ছে যে এসআইআর নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হসপিটালে ডক্টর নেই কেন, হসপিটালে ঔষধ নেই কেন, হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছি না কেন, এটা সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ করা। আমাদেরকে অবজেক্টকে টেনে এখন সাবজেক্ট করছে, আর সাবজেক্টকে আপনি অপশনালে ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে মানসিক ভাবে চাপ দেওয়া হচ্ছে কোথায়, যে তুমি এসআইআর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না। আলোচনা করা দরকার ছিল এই কনসুরের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে কেন ইনকাম করে, মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর কনসুরের কৃষকরা মাস গেলে 8,000 এর নিচে কেন ইনকাম করে। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে, এর জবাব কেন্দ্রের মিনিস্টারকে দিতে হবে। এই আওয়াজটা তোলার দরকার ছিল। ওর পরিবর্তে কৃষকও ছুটছে, মাস্টারও ছুটছে, রসদও ছুটছে, এসআইআর এর নামটা থাকবে কি থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা কি? ইচ্ছে করে পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মূল ইস্যুগুলো থেকে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। প্রশ্ন তোলা করা দরকার ছিল মমতা ব্যানার্জিকে যে আপনি ওয়াকফ নিয়ে আমাদের সাথে দ্বিচারিতা করলেন কেন। প্রশ্ন তোলা দরকার ছিল ফেক এসটি/এসসি সার্টিফিকেট কবে বাতিল হবে। প্রশ্ন তোলা দরকার ছিল ওবিসি নতুন সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করছেন কেন, এটাকে প্রত্যাহার করতে হবে। এর পরিবর্তে প্রশ্ন কি করছি আমরা, যে আমার ভোটার লিস্টে নামটা থাকবে তো। বুঝতে পারছেন, এটা একটা প্ল্যান চলছে। আচ্ছা, বা কারো 6 জন সন্তান বলে ডাক পড়েছে, এই ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কটা সন্তান নিতে পারবে লিমিটেশনের? এবার এই 6 সন্তান শুনে না বিজেপি নামক দল আর ওই মাইন্ডের কিছু মানুষ মুসলমানদেরকে বলে দেখেছো মুসলমানদের 6টা সন্তান ওদের হবে, অত সহজ নয়। আমি নাম বলে দিচ্ছি, রাজ্যসভার এমপি ছিলেন তৃণমূলের শান্তনু সেন, ওনার গাড়ির ড্রাইভার, ওনারা 7 ভাই বোন। কত 7 ভাই বোন। ওনাদের গাড়িতেও নোটিশ গিয়েছে। 6 জন মানলে বলে মুসলমানদের শুধু। এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আছে, যাক আমি সেই বিষয় যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন এটাই যে আপনি বলছেন যে 6 জন আছে ডাকছে, তো 6 জন সন্তান নিতে পারবে কি 4 জন নিতে পারবে? দেশে কি এই ধরনের কোনো আইন আছে? এ ধরনের কি কোনো আইন আছে আপনারা কি জানেন? সন্তান নেওয়ার লিমিটেশনের কোনো আইন আছে? আছে কি? থাকলে বলবো আইনের বহির্ভূত হয়েছে, এটা ভুল কাজ করেছে। যখন আইন নাই তাহলে আপনাকে আমাকে কেন পেরেশানিতে মধ্যে রাখা হচ্ছে, একটু ভাবতে হবে ইচ্ছাকৃতভাবে। নামের একার ওকার ভুল। বাংলায় ছিল 2002 এর ভোটার লিস্টটা, এসআইআর এর লিস্টটা বাংলায় ছিল, এটা ইংলিশে করেছে। আর বাংলায় বানান ভুলগুলো কেমন ছিল দেখেছিলেন? খেয়াল আছে? মল্লিক মলয়সী আবার লক
সিদ্দিকী দন্তস্বয়সী দয়ে দয়ে হস্যই কয় দীর্ঘই সিদ্দিকী তো সিদ্দিকী বানান 6 হস্যই দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এটা ইংলিশে এআই এর মাধ্যমে আপলোড করেছে, নামের বানান ভুল, নোটিশ চলে আসছে। আরে নামের বানানটা আমি ভুল করেছি না তোমার এআই ভুল করেছে ভাই, না তোমার ডিপার্টমেন্ট ভুল করেছে? বলুন। তারপরে আমাদের উপরে এই দমন পীড়ন চলছে। তো আপনি আমি আতঙ্কিত হলে কি এর থেকে পরিত্রাণ পেয়ে যাব? একে আপনাকে আমাকে লড়ে নিতে হবে। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে যখন লড়ে নিতে হবে, সেই জন্য আপনাকে আমাকে একটু সজাগ থাকতে হবে। আপনাদের জন্য অলরেডি আমি মামলা করেছি, এটা আমি মানে আমার এটা বাকি রিপোর্টটা তৈরি হচ্ছে, আইনি লড়াই করব। তো এর মধ্যে অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে, বিডিও অফিস ঘেরাও হচ্ছে। প্রতিবাদ হওয়ার আমি পক্ষে, প্রতিবাদের বিপক্ষে আমি নয়। প্রোটেস্ট হওয়া দরকার, তবে এতটুকু কথা বলবো, শান্তিপূর্ণ প্রোটেস্টের আমি পক্ষে। এই বিডিও অফিসে প্রতিবাদের নামে ভাঙচুর করার কিন্তু ভাই আমি পক্ষপাতী নয়। অনুরোধ করব আপনারা কেউ ভাঙচুরে জড়িয়ে পড়বেন না। বিডিও অফিসে যদি গিয়ে একটা কেউ দরজাও ভাঙেন, ওই দরজাটাও কিন্তু আপনার টাকাই তৈরি, এটা মাথায় রাখবেন। আপনার ট্যাক্সের টাকায় এই দরজাটা তৈরি হয়েছে, আপনি ভাঙবেন কেন? দরজার সাথে তো আপনার লড়াই নয়, সিস্টেমের সাথে লড়াই। সিস্টেমকে আপনাকে কন্ট্রোল করতে গেলে শান্তিপূর্ণভাবে মাঠে ময়দানে লড়াই হবে, আর একটা আইনি লড়াই হবে। আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে, কলকাতা শহীদ মিনার ময়দান থেকে এই সিস্টেমের যারা সিস্টেম চালাচ্ছে তাদেরকে একটা সমবেত লক্ষাধিক মানুষের কণ্ঠে একটা বার্তা দিতে চাইব। যদি বার্তাটা পেয়ে সতর্ক হয়ে যায় ভালো কথা, না হলে কিন্তু আগামী দিনে আমরা কলকাতা সিও অফিস ঘেরাও করে বসে থাকবো শান্তিপূর্ণভাবে। প্রয়োজন লাগলে বুঝতে হবে। কি অসুবিধা আছে কারো অসুবিধা আছে? আপনাদেরকে অনুরোধ করব, ওই কলকাতা শহীদ মিনার ময়দান থেকে এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে, এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে গলা মিলাবেন তো? আপনারা আসবেন তো নাকি? আপনারা আসবেন তো নাকি? একসাথে আমাদেরকে গলা মিলাতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান জানার প্রয়োজন নাই। ভোটাধিকার সবাই সুরক্ষিত রাখতে হবে। এই লড়াই আমাদেরকে একসাথে লড়ে নিতে হবে। তাই বন্ধুগণ, আমি 3টে বাজতে চলেছে, আমি একটা জিনিস খুঁজছিলাম, এখন পাচ্ছি না, কেন বলতে পারছি না। আমি দেখিয়ে দিতাম এক্ষুনি। হ্যাঁ, কি নিয়ে বলবো? বলছি 1 মিনিট, দেখি, খুঁজে পাচ্ছি না ভাই। দেখো, আমি যেটা বলছিলাম, ডক্টর শান্তনু সেনের গাড়ির ড্রাইভার রাজা রায়, নামটা মনে রাখবেন, রাজা রায় ওনার নাম। আমাদের হুগলি জেলার হরিপাল বিধানসভায় বাড়ি, এখানে লিখছে তার বয়স 25। তার বাবার নাম কালীপদ রায়, বয়স 75। রাজার ভাইয়েরা 8 ভাই বোন। আমি বলেছিলাম 7, এটা 8 ভাই বোন। তার নামও এই আপনার নোটিশ এসে বসে গিয়েছে। স্ক্রিনশট মেরে রাখি বাবা, ফট করে ডিলিট করে দিলে বিপদ হয়ে যাবে আমার। তাহলে কি বললাম? তাহলে যারা এই 6 ভাই বোন শুনে বিজেপির কথা শুনে হই হই করছে, মুসলমানদেরকে টাইট করছে, রাজা রায়, কালীপদ রায়, ওনার 8 সন্তান, আমাদের কারো অসুবিধা হবে? কারণ দেশে যখন সন্তান নেওয়ার জন্য কোনো লিমিটেশন নেই, আমি সেখানে কারো যদি একাধিক সন্তান হয় সেটাকে নিয়ে আমি খিল্লি করতে পারি না। আমি খিল্লি করার অধিকার আমার নাই। এটা নিয়ে আমার কেউ এই কথাটা নিয়ে কেউ ভুল ব্যাখ্যা করতে পারে, আমার দেখার দরকার নেই। কিন্তু যেভাবে নির্বাচন কমিশন ওটাকে সামনে রেখে আপনাকে আমাকে ডেকে ডিস্টার্ব করছে, এটা কি মেনে নেওয়া যাবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে হয়রান করা হচ্ছে, এর জবাব কিন্তু আমাদেরকে আগামী দিনে দিতে হবে। মাথায় থাকবে তো? আর এই হয়রানি করার প্ল্যাটফর্মটা কে দিল?
মমতা ব্যানার্জি রাজ্য সরকার দিয়েছে, আর হয়রানি করছে কে? ইসিআই। আমার তো মনে হয় বিজেপির কথা শুনে। তাই বন্ধুগণ, এর জবাব আমাদেরকে দিতে হবে। আমি দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে এটা নিয়ে করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে আপনাদের বড় ভাইজান অনেক আগে আমাকে কি বলেছে, পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম না বাদ যায়, তার জন্য তুই যে দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা করবি। আপনাদের বড় ভাইজান নির্দেশ দিয়ে রেখে দিয়েছে, বলেছে আমার একটা হিন্দু, আমার মুসলমান, আমার নমশূদ্র, আমার আদিবাসী, আমার মতুয়া, আমার মাহাতো, আমার মুসলিম দেখার প্রয়োজন নাই। কোনো একজন বৈধ ভোটারের নাম কাটা গেলে তার জন্য আইনি লড়াই করার নির্দেশনা আমাকে দিয়েছে। সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না। এটা শুধুমাত্রই আমি আপনাদের বলবো, পেরেশানি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। অনেক কৌশল করেছিল আপনার ভোটার লিস্ট থেকে নামটাকে বাদ দিতে পারেনি খসড়া লিস্টে। আমি অবাক হয়ে যাচ্ছি, যাদের ম্যাপিং এ নাম এসে গেছে তাদেরও ডাক পড়েছে। শুধু তাই নয়, 2002 এর ভোটার লিস্টে নাম আছে এসআইআর লিস্টে, তাদেরও ডাক পড়েছে। এখান থেকে পুরো স্পষ্ট একদম, এখানে তাদের হিডেন এজেন্ডা প্রকাশ হয়ে গিয়েছে যে বাংলার মানুষকে ওই কাগজ নিয়ে শুধু দৌড়দৌড়ি করাবো। যারা বাংলার মানুষকে এই কাগজ নিয়ে দৌড়দৌড়ি করাচ্ছে, বাংলার বাঙালি মানুষ, বাংলার জনগণ 2026 সালে তাদেরকেও চিরতরের জন্য বাংলা ছাড়া করে দেখাবে। সহমত আছেন তো নাকি ভাই? হবে তো নাকি? আজকে যদি সরকারে আপনারা 2021 সালে সংযুক্ত মোর্চার সরকার তৈরি করতেন, এত দূর পর্যন্ত নিশ্চিতভাবে বলছে আপনাদের যেতে লাগতো না। কেরালাও তো এসআইআর হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ধরনের হচ্ছে, আমার তো জানা নাই। তাহলে আপনারা যদি করতেন, আমার মনে হয় এই দিন দেখতে হতো না। ভুল হয়েছিল, ভুল শুধরাবার জন্য সুযোগ আবার 2026-এ আসছে, আপনারা শুধরে নেবেন।